নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো বিশ্বজয় একাডেমি ইউটিউব চ্যানেল, আর আমি রয়েছি তোমাদের সাথে প্রসেনজিৎ দা। তো আজকে যে কলকাতা পুলিশ কনস্টেবল এবং ডাব্লিউবি কনস্টেবলের যে জিকে সেট নিয়ে আলোচনা করছি, তার আজ 4 নম্বর সেট। এই 4 নম্বর সেটের প্রথম প্রশ্নের দিকে যাব, কিন্তু তার আগে বলে দিতে চাই এই সেটগুলো শুধু কেপি কনস্টেবল এবং ডাব্লিউবি কনস্টেবলের জন্য নয়। এই সেটগুলো তোমরা যদি শিখে রাখো বা তোমাদের যদি করে রাখো, তাহলে এগুলোর উপকার তোমরা ভবিষ্যতে যে কোনো পরীক্ষাতে যে কোনো পরীক্ষার মাধ্যমে পেতে পারো। তাই তোমরা অবশ্যই 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 মন দিয়ে এই প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত সেটগুলি এবং সমস্ত প্রশ্নগুলোই নিজেরা ভালোভাবে মনোযোগ দিয়ে পড়ো এবং শুনো। তো চলে যাব আমরা এই প্রথম প্রশ্নের দিকে। প্রথম প্রশ্নে কি আছে? প্রথম প্রশ্নে আছে, আজকে সেটের প্রথম প্রশ্নে আছে লোকটাক হ্রদটি কোন রাজ্যে অবস্থিত? লোকটাক হচ্ছে একটি হ্রদ, এটি কোন রাজ্যে অবস্থিত? তো অপশন আছে এ কর্ণাটক, অপশন বি অরুণাচল প্রদেশ, অপশন সি মণিপুর, নাকি অপশন ডি বিহার। কোন রাজ্যে অবস্থিত লোকটাক হ্রদ? লোকটাক হ্রদটি মণিপুরে অবস্থিত। লোকটাক হ্রদটি মণিপুরে অবস্থিত। তোমরা দেখতে পাচ্ছ লোকটাক হ্রদটি মণিপুরে অবস্থিত। মণিপুরের মৈরাং বলে একটা শহর আছে, মৈরাং শহরের কাছে লোকটাক হ্রদ অবস্থিত। তাহলে প্রথম প্রশ্নের উত্তর হয়ে গেল অপশন সি মণিপুর। তো চলে যাব দ্বিতীয় প্রশ্নে কি আছে? কোন রাজ্যটি মোলাসিস বেসিন নামে পরিচিত? অপশন এ আছে বিহার, অপশন বি আছে রাজস্থান, অপশন সি আছে মিজোরাম, অপশন ডি আছে আসাম। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর মিজোরাম। মিজোরামকে বলা হয় মোলাসিস বেসিন। তারপরের প্রশ্নে চলে যাব। তারপরের প্রশ্নে আছে র্যাডক্লিফ লাইন। 3 নম্বর প্রশ্নে জানতে চেয়েছে কি র্যাডক্লিফ লাইন যে দুটি দেশের সীমানা নির্দেশ করেছে সেই দুটি দেশ কি কি? র্যাডক্লিফ লাইন যে দুটি দেশের সীমানা নির্দেশ করেছে সেগুলি কি কি? অপশন এ ভারত ও চীন, অপশন বি ভারত ও বাংলাদেশ, অপশন সি ভারত ও ভুটান, অপশন ডি ভারত ও পাকিস্তান। ভারত ও চীনের মধ্যে যে লাইন বা বর্ডার দুটি দেশের মধ্যে সীমানা নির্দেশ করেছে তাকে বলা হয় ম্যাকমোহন লাইন। এটি যে কোনো পরীক্ষাতে আসতে পারে প্রশ্নটি। আমরা একটু গুরুত্বভাবে এটা মনোযোগ দিয়ে লিখে রাখবো খাতায়। কি বলতে জিজ্ঞাসা করেছে না, আমি বলছে যে ভারত ও চীনের মধ্যে যে লাইনটি আছে বা যে বর্ডারটি আছে তার নামকে বলা হয়, তাকে বলা হয় ম্যাকমোহন লাইন। ভারত ও চীনের মধ্যে আছে ম্যাকমোহন লাইন। ভারত ও বাংলাদেশের মধ্যে আছে ইন্ডো বাং বর্ডার। ভারত ও ভুটানের মধ্যে আছে ইন্দো ভুটান বর্ডার। এবং ভারত ও পাকিস্তানের মধ্যে আছে র্যাডক্লিফ লাইন, যেটি 17 আগস্ট 1947, যেটি 17 আগস্ট 1947 সালের 17 আগস্ট গুজরাটের কচ্ছের রন থেকে জম্মুর আন্তর্জাতিক সীমা পর্যন্ত র্যাডক্লিফ লাইন ইন্ডিয়া ও পাকিস্তানকে ভাগ করেছে। তাহলে 17 আগস্ট 1947 সালে গুজরাটের কচ্ছের রন থেকে জম্মুর আন্তর্জাতিক সীমা পর্যন্ত র্যাডক্লিফ লাইন কাকে ভাগ করেছে? ভারত ও বাংলাদেশকে। ভারত ও পাকিস্তানকে ভাগ করেছে র্যাডক্লিফ লাইন।
ভারত ও চায়নাকে ভাগ করেছে ম্যাকমোহন লাইন। এটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, একটি যে কোনো পরীক্ষায় আসতে পারে। ভারত চায়নাকে ভাগ করেছে ম্যাকমোহন লাইন। চলে যাব 4 নম্বর প্রশ্নে। 4 নম্বর প্রশ্নে বলেছে কাশ্মীর উপত্যকা নিম্নলিখিত পর্বতশ্রেণীগুলির মধ্যে অবস্থিত। কোন কোন পর্বতশ্রেণীগুলির মধ্যে কাশ্মীর উপত্যকা অবস্থিত? অপশন এ আছে জাস্কার পীর পাঞ্জাল, অপশন বি আছে জাস্কার কারাকোরাম, অপশন সি আছে কারাকোরাম শিবালিক, নাকি অপশন ডি জাস্কার শিবালিক? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে জাস্কার পীর পাঞ্জাল। জাস্কার পীর পাঞ্জাল হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। তাহলে কি হবে না, কাশ্মীর উপত্যকা জাস্কার ও পীর পাঞ্জাল পর্বতশ্রেণীর মধ্যে অবস্থিত। কাশ্মীর উপত্যকা জাস্কার ও পীর পাঞ্জাল পর্বতশ্রেণীর মধ্যে অবস্থিত। 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন এ জাস্কার ও পীর পাঞ্জাল। চলে দেখি 5 নম্বর প্রশ্নে কি বলছে। 5 নম্বর প্রশ্নে বলছে নিচের কোন উপজাতীয় ভাষাটি পশ্চিমবঙ্গ অফিসিয়াল খেতাব পেয়েছে এবং ইউনেস্কো থেকে বিলুপ্তপ্রায় আখ্যা পেয়েছে? অপশন এ আছে সাঁওতালি, অপশন বি আছে কুরুক, অপশন সি আছে কুরমালি, নাকি অপশন ডি সাদ্রি? নিচের কোন উপজাতীয় ভাষাটি পশ্চিমবঙ্গ অফিসিয়াল খেতাব পেয়েছে এবং ইউনেস্কো থেকে বিলুপ্তপ্রায় আখ্যা পেয়েছে? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি কুরুক। অপশন বি কুরুক হয়ে যাবে সঠিক উত্তর। এই কুরুক চলো দেখি তারপরে প্রশ্নে 6 নম্বর প্রশ্নে কি বলেছে। 6 নম্বর প্রশ্নে বলেছে ভারতের কতগুলি রাজ্য পশ্চিমবঙ্গ সীমানা স্পর্শ করেছে? ভারতের কতগুলি রাজ্য পশ্চিমবঙ্গের সীমানা স্পর্শ করেছে? অপশন এ আছে 4টি, অপশন বি আছে 6টি, অপশন সি আছে 5টি, নাকি অপশন ডি 3টি? কোনটি সঠিক উত্তর হয়ে যাবে চলো দেখে নি। নাকি ভারত পশ্চিমবঙ্গের সীমানা স্পর্শ করেছে 5টি রাজ্য। এই 5টি রাজ্য পশ্চিমবঙ্গের সীমানা স্পর্শ করেছে, 5টি রাজ্য পশ্চিমবঙ্গের সীমানা স্পর্শ করেছে। তাহলে অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। রাজ্যগুলি কি কি না, রাজ্যগুলি হচ্ছে উড়িষ্যা, 1 নম্বরে উড়িষ্যা, 2 নম্বরে আছে ঝাড়খণ্ড, 3 নম্বরে আছে বিহার, 4 নম্বরে আছে সিকিম এবং 5 নম্বরে আছে আসাম। তাহলে ভারতের 5টি রাজ্য পশ্চিমবঙ্গ সীমানা স্পর্শ করেছে, সেগুলি কি কি? উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, সিকিম ও আসাম। তাহলে 6 নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেল সি 5টি। চলো দেখি তার পরের প্রশ্নটি কি আছে। 7 নম্বর প্রশ্নে আছে কোন সালে পশ্চিমবঙ্গের পশ্চিম দিনাজপুর জেলা উত্তর দিনাজপুর জেলা দক্ষিণ দিনাজপুর জেলায় বিভক্ত হয়েছে? পশ্চিম দিনাজপুর যে জেলাটি ছিল সেটি উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বিভক্ত হয়েছে। কোন সালে পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলাটি উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বিভক্ত হয়েছে? অপশন এ আছে 1991, অপশন বি আছে 1990, অপশন সি আছে 1992, অপশন ডি আছে 1994। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 1992। 1992 হয়ে যাবে এই 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। 1992 সালে পশ্চিমবঙ্গের পশ্চিম দিনাজপুর জেলাটি উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর জেলা হিসাবে বিভক্ত হয়েছে। চলো দেখি তারপরে 8 নম্বর প্রশ্নে কি বলেছে। 8 নম্বর প্রশ্নে বলেছে 2011 সালে সেন্সাস প্রতিবেদন অনুসারে মোট জনসংখ্যার নিরিখে পশ্চিমবঙ্গের স্থান কত? অপশন এ আছে 10ম, অপশন বি আছে 4র্থ, অপশন সি আছে 2য়, নাকি অপশন ডি হবে 5ম? প্রশ্নের সঠিক উত্তর কি হবে চলো দেখে নি। 2011 সালে আমাদের এখনো পর্যন্ত 2024 সালের আগে লাস্ট সেন্সাস হয়েছে, অর্থাৎ জনগণনা হয়েছে 2011 সালে। 2021 সালে হওয়ার কথা ছিল, 2021 সালে হওয়ার কথা ছিল সেন্সাস, কিন্তু 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 করোনার জন্য সেটি এখন বন্ধ আছে। এই লোকসভা অর্থাৎ 2024-এর লোকসভা ভোটের পর সেটি পুনরায় আবার শুরু হবে। 2011 সালে আমাদের লাস্ট জনগণনা হয়েছে, এরপর 2021 সালে হওয়ার কথা ছিল, কিন্তু করোনা মহামারীর জন্য সেটি বন্ধ হয়েছিল অর্থাৎ স্থগিত হয়েছিল, এবং সেটি 2024 সালের লোকসভা ভোটের পর সেটি আবার পুনরায় শুরু হবে। তাহলে এর উত্তর কি হবে চলো দেখে নি। এর উত্তর হবে
এর উত্তর হবে চতুর্থ, অপশন বি হয়ে যাবে 8-এর অপশন বি হয়ে যাবে চতুর্থ, 8-এর অপশন বি হয়ে যাবে চতুর্থ। জনসংখ্যার নিরিখে প্রথম 2011 সালের সেন্সাস প্রতিবেদন অনুসারে জনসংখ্যার নিরিখে প্রথম স্থানে ছিল কে? প্রথম স্থানে ছিল উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ ছিল প্রথম স্থানে। দ্বিতীয় স্থানে কে ছিল? দ্বিতীয় স্থানে ছিল মহারাষ্ট্র। মহারাষ্ট্র দ্বিতীয় স্থানে ছিল। তৃতীয় স্থানে ছিল কে? তৃতীয় স্থানে ছিল বিহার। এবং চতুর্থ স্থানে ছিল ওয়েস্ট বেঙ্গল। তাহলে আমরা দেখে নিলাম 2011 সালের সেন্সাস প্রতিবেদন অনুসারে মোট জনসংখ্যার নিরিখে পশ্চিমবঙ্গের স্থান চতুর্থ। চলো দেখে নিই এর পরের প্রশ্ন। 9 নম্বর প্রশ্নে কি বলেছে? 2019 সালে পশ্চিমবঙ্গে যে গুরুতর ঘূর্ণিঝড় হয়েছিল তার নাম কি? তার নাম কি? অপশন এ আছে ফণী, অপশন বি আছে বুলবুল, অপশন সি আছে ফিঞ্চ, নাকি অপশন ডি সুমি? কোনটি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর? কোনটি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর? না, এর অপশন বি বুলবুল হয়ে যাবে আমাদের, বুলবুল হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। অপশন বি বুলবুল হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ফণী 2019 সালে হয়েছিল, কিন্তু এটি বুলবুলের চেয়ে কম ক্ষতিগ্রস্ত করেছিল পশ্চিমবঙ্গকে। তাই গুরুতর যেহেতু বলেছে, তাই এই অপশন হয়ে যাবে অপশন বি। ফণীর নামকরণ করেছিল 2019 সালে যে ঝড়টি হয়েছিল সেটি একটি গুরুতর ঝড়, কিন্তু তার বুলবুলের চেয়ে ক্ষতি কম হয়েছিল। এই ফণী নামকরণটি করেছিল বাংলাদেশ। এই ফণী ঝড়ের নামকরণ করেছিল বাংলাদেশ। এই বুলবুল ঝড়ের নাম করেছিল কে? বুলবুল ঝড়ের নামকরণ করেছিল পাকিস্তান করেছিল বুলবুল ঝড়ের নামকরণ। তাহলে অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। চলো দেখি 10 নম্বর প্রশ্ন। 10 নম্বর প্রশ্নে কি বলেছে? নিম্নলিখিত পশ্চিমবঙ্গের জেলাগুলিকে ধান উৎপাদনে ছোট থেকে বড় হিসাবে সাজালে। বন্ধুরা প্রশ্নটি ভালো করে একবার পড়ে নাও। এরকম প্রশ্ন যে কোনো সময় আসতে পারে 1 নাম্বার কি পরীক্ষার্থীদের কাছ থেকে কেটে নেওয়ার জন্য। আমরা সবসময় ভেবে থাকি কি বড় থেকে ছোট হিসাবে সাজাতে বলে, কিন্তু এখানে দেখো বলেছে ছোট থেকে বড় হিসাবে সাজালে, অর্থাৎ তুলনামূলকভাবে যেখানে কম ধান উৎপাদন হয় তার চেয়ে তুলনামূলকভাবে যেখানে কম ধান উৎপন্ন হয় সেটাকে প্রথমে রাখতে হবে। এরকম প্রশ্নগুলি বন্ধুরা একটু ভালোভাবে পড়ে নেবে। তাহলে কি বলেছে? অপশন এ আছে মেদিনীপুর, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নাকি বি মুর্শিদাবাদ তারপর মেদিনীপুর তারপর পূর্ব বর্ধমান, নাকি অপশন সি বাঁকুড়া তারপর মুর্শিদাবাদ তারপর পূর্ব বর্ধমান, নাকি অপশন ডি বাঁকুড়া মুর্শিদাবাদ নাকি তারপর মেদিনীপুর। তো বন্ধুরা একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি ধান উৎপাদন হয়। শুধু পশ্চিমবঙ্গ নয়, গোটা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি ধান উৎপাদন হয় আমাদের পূর্ব বর্ধমান জেলাতে। পূর্ব বর্ধমান জেলাতে সবচেয়ে বেশি ধান উৎপাদন হয়। শুধু পশ্চিমবঙ্গ নয়, গোটা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি ধান উৎপাদন হয় পূর্ব বর্ধমান জেলাতে। তাহলে পূর্ব বর্ধমান জেলা বাদ দিয়ে পূর্ব বর্ধমান জেলাটি সবচেয়ে শেষে থাকবে। সেগুলো দেখে নিই। এটাতে পূর্ব বর্ধমান জেলা মাঝখানে আছে, তার মানে এটা হবে না, এটা আমরা কেটে দিই। এটা আমরা প্রথমেই কেটে দিই। তারপর মুর্শিদাবাদ, মেদিনীপুর, পূর্ব বর্ধমান আছে, এটা থাক। বাঁকুড়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান আছে, এটাও থাক। পূর্ব বর্ধমান যেহেতু শেষে আছে, অপশন ডিতে পূর্ব বর্ধমানই নেই, তাহলে এটাও কেটে দিই। তাহলে বাকি থাকলো আমাদের দুটি প্রশ্ন, এটা যে মুর্শিদাবাদ, মেদিনীপুর, পূর্ব বর্ধমান, এটা যে বাঁকুড়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান। তো বন্ধুরা বাঁকুড়ার চেয়ে মুর্শিদাবাদে কম ধান উৎপন্ন হয়। তাহলে যেহেতু এটি মুর্শিদাবাদটি বাঁকুড়ার পরে আছে, তাহলে এটাও হবে না। মুর্শিদাবাদটি এখানে আগে আছে, মুর্শিদাবাদের পর বাঁকুড়া, মুর্শিদাবাদের পর মেদিনীপুর, তারপর পূর্ব বর্ধমানের থেকে মেদিনীপুরে কম ধান উৎপন্ন হয় তুলনামূলকভাবে, এবং মেদিনীপুরের থেকে মুর্শিদাবাদে কম ধান উৎপন্ন হয় তুলনামূলকভাবে। তাহলে অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। তাহলে 10-এর উত্তর হয়ে গেল অপশন বি। চলো বন্ধুরা তার পরের প্রশ্নটি দেখে নিই।
11 কি বলেছে, 11 প্রশ্নটিতে বলেছে বিওডি অর্থাৎ বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ডের সর্বাধিক পরিমাণ কোথায় থাকে? বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ডের পরিমাণ সর্বাধিক কোথায় থাকে? অপশন এ আছে পরিত্যক্ত জলে, অপশন বি আছে নদীর জলে, অপশন সি আছে বৃষ্টির জলে, নাকি অপশন ডি নালার জলে সিওয়েজে? কোথায় সবচেয়ে বেশি থাকে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড? তো বন্ধুরা এই প্রশ্নের উত্তর হয়ে যাবে অপশন ডি নালার জলে। নালার জলে বিওডি এর মান সর্বাধিক থাকে। তারপরের প্রশ্নটি দেখে নিই। তারপরের প্রশ্নটি আছে 12 নম্বর প্রশ্নটি কি বলেছে, ভূপালের গ্যাস দুর্ঘটনায় যে ক্ষতিকারক গ্যাসটি উদ্ভূত হয়েছিল তা হলো কি? অপশন এ আছে ফসজিন, অপশন বি আছে অ্যামোনিয়া, অপশন সি আছে কার্বাইল অ্যামাইন, নাকি অপশন ডি আছে মিথাইল আইসোসায়ানেট? মিথাইল আইসোসায়ানেট। তো বন্ধুরা এই 1984 সালের 1984 এর থার্ড ডিসেম্বর অর্থাৎ 1984 সালের ডিসেম্বর মাসের দু তারিখ রাত্রে এবং 3 তারিখ ভোরবেলাতে এই ভোপাল গ্যাস দুর্ঘটনা হয়েছিল। গ্যাস দুর্ঘটনা হয়েছিল। এখান থেকে যে বিষাক্ত গ্যাসটি ছড়িয়েছিল তা হলো মিথাইল আইসোসায়ানেট। মিথাইল আইসোসায়ানেট বা এমআইসি। মিথাইল আইসোসায়ানেট বা এমআইসি। মিথাইল আইসোসায়ানেট বা এমআইসি, যার সাংকেতিক চিহ্ন হলো C2H3NO। যার সাংকেতিক চিহ্ন হলো C2H3NO। এটি ভোপাল গ্যাস দুর্ঘটনায় এই ক্ষতিকারক গ্যাসটি উদ্ভূত হয়েছিল। চলো দেখে নি তারপরের প্রশ্নটি কি আছে। তারপরের প্রশ্নটি আছে 13 প্রশ্নটি আছে ওজোন স্তরের ক্ষতির ফলে কোন রশ্মি ভূপৃষ্ঠে আপতিত হয়? ওজোন স্তরের ক্ষতির ফলে কোন রশ্মি ভূপৃষ্ঠে আপতিত হয়? অপশন এ আছে ইনফ্রারেড, অপশন বি আছে মাইক্রোওয়েভ, অপশন সি আছে দৃশ্যমান আলোক, নাকি অপশন ডি অতি বেগুনি রশ্মি আল্ট্রাভায়োলেট রে? তো বন্ধুরা আমরা এর উত্তর সবাই জানি। এর উত্তর হয়ে যাবে অপশন ডি অতি বেগুনি রশ্মি অর্থাৎ আল্ট্রাভায়োলেট রে। চলো দেখে নিই তারপরের প্রশ্নটি 14 নম্বর প্রশ্নটি কি আছে, নিচের কোনটি ওজোন স্তরের ক্ষতির জন্য দায়ী নয়? বন্ধুরা দেখো এখানে নিচের কোনটি ওজোন স্তরের ক্ষতির জন্য দায়ী? অপশন এ আছে CO2, অপশন বি আছে ক্লোরোফ্লুরোকার্বন, অপশন সি আছে CH4, অপশন ডি আছে উপরে কোনোটি নয়। তো বন্ধুরা এটার সঠিক উত্তর হয়ে যাবে CFC অর্থাৎ ক্লোরোফ্লুরোকার্বন। আমাদের আগে যে এসিগুলো ব্যবহার করা হতো সেই এসি থেকে প্রচুর পরিমাণে সিএফসি নির্গত হতো। এখনো হয় কিন্তু তার পরিমাণ কম। সিএফসি তাহলে হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। 15 নম্বর প্রশ্নে কি আছে, নিচের কোন গ্যাসটি হিমোগ্লোবিনের সঙ্গে বিক্রিয়া করে শরীরে বিষাক্ত প্রভাব সৃষ্টি করে? অপশন এ আছে কার্বন ডাইঅক্সাইড, অপশন বি আছে সালফার ডাইঅক্সাইড, অপশন সি আছে নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাকি অপশন ডি কার্বন মনোক্সাইড? অপশন ডি আছে কার্বন মনোক্সাইড। তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি কার্বন মনোক্সাইড। কার্বন মনোক্সাইড হচ্ছে কি একটা বর্ণহীন গন্ধহীন স্বাদহীন গ্যাস। বাতাসের তুলনায় বাতাসের তুলনায় এর ওজন অনেক হালকা। মানুষ ও অন্যান্য যে সকল মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী প্রাণী আছে তাদের হিমোগ্লোবিনের জন্য বা হিমোগ্লোবিক প্রাণীর জন্য অত্যন্ত ক্ষতিকর হচ্ছে এই কার্বন মনোক্সাইড গ্যাস। এই কার্বন মনোক্সাইড গ্যাসটি অত্যন্ত ক্ষতিকর হিমোগ্লোবিক প্রাণীদের জন্য। 16 নম্বর প্রশ্নে কি বলেছে? 16 নম্বর প্রশ্নে বলেছে
16 নম্বর প্রশ্ন বলেছে বায়োগ্যাস ও প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো ইথেন, মিথেন, সি প্রোপেন নাকি ডি বিউটেন। তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মিথেন। মিথেন হয়ে যাবে আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। বায়োগ্যাস ও প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো মিথেন। তারপরের প্রশ্ন কি বলেছে, তার 17 নম্বর প্রশ্ন বলেছে 1948 সালে কে আণবিক শক্তি কমিশন প্রতিষ্ঠা করেন? 1948 সালে কে আণবিক শক্তি প্রতিষ্ঠা করেন? তো বন্ধুরা অপশন এ আছে পি কে আয়েঙ্গার, অপশন বি আছে এম আর শ্রীনিবাসন, অপশন সি আছে বিক্রম সারাভাই নাকি অপশন ডি হোমি ভাবা। তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি হোমি ভাবা। অপশন ডি হোমি ভাবা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। 18 নম্বর প্রশ্নে কি আছে? 18 নম্বর প্রশ্নে আছে কাকরাপাড় পারমাণবিক শক্তি কেন্দ্র কোন ভারতীয় শহরের কাছে অবস্থিত? কাকরাপাড় পারমাণবিক শক্তি কেন্দ্র কোন ভারতীয় শহরের কাছে অবস্থিত? অপশন এ আছে কোটা, অপশন বি আছে কলপক্কাম, অপশন সি আছে সুরাট নাকি অপশন ডি মুম্বাই। কোনটি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর? তো বন্ধুরা কাকরাপাড় পারমাণবিক কেন্দ্র গুজরাটের সুরাট শহরের কাছে অবস্থিত। গুজরাটের সুরাট শহরের কাছে অবস্থিত কাকরাপাড় পারমাণবিক কেন্দ্রটি গুজরাটের সুরাট শহরের কাছে অবস্থিত। এখানে এখানে দুটি 220 মেগাওয়াট সম্পন্ন এখানে দুটি 220 মেগাওয়াট সম্পন্ন চাপযুক্ত জলচুল্লি সমন্বিত ভার জলের মডার্ডার নিয়ে গঠিত এই কাকরাপাড় পারমাণবিক শক্তি কেন্দ্রটি। তাহলে এটি সুরাট শহরে অবস্থিত। অপশন সি হয়ে যাবে 18 অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। 19 নম্বর প্রশ্নে কি বলেছে? 19 নম্বর প্রশ্ন বলেছে টিভি রিমোট কন্ট্রোলে ব্যবহৃত ফ্রিকোয়েন্সিটি হলো, অপশন এ আছে ইনফ্রারেড ফ্রিকোয়েন্সি, অপশন বি আছে রেডিও ফ্রিকোয়েন্সি, অপশন সি আছে দৃশ্যমান কম্পাঙ্ক নাকি অপশন ডি অতিবেগুনি রশ্মি। বন্ধুরা এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই প্রশ্নটির উত্তর হয়ে যাবে আমাদের অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর ইনফ্রারেড ফ্রিকোয়েন্সি। টিভি রিমোটের সামনের দিকটা যদি আমরা দেখি একটি ছোট্ট এলইডি বাল্বের মতো ছোট্ট একটা এলইডির মতো একটা জিনিস থাকে, সেটিকে বলা হয় ইনফ্রারেড সেন্সার বা আইআর সেন্সার। তাই এটি সঠিক টিভি রিমোটের সঠিক উত্তর হয়ে যাবে টিভি রিমোটে কন্ট্রোলে ব্যবহৃত ফ্রিকোয়েন্সিটি হলো ইনফ্রারেড ফ্রিকোয়েন্সি বা ইনফ্রারেড সেন্সারের সাহায্যে ইনফ্রারেড ফ্রিকোয়েন্সি তৈরি হয় এবং সেটি এই টিভি রিমোটে ব্যবহার করা হয়। তাহলে অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। তারপরের প্রশ্নটি দেখে নিই, অর্থাৎ এই 4 নম্বর সেটের লাস্ট প্রশ্ন। 4 নম্বর সেটের লাস্ট প্রশ্নে কি বলেছে? অপশন ইন্টারনেটের প্রথম সার্চ ইঞ্জিন কোনটি? ইন্টারনেটের প্রথম সার্চ ইঞ্জিন, অর্থাৎ ইন্টারনেট যেমন এখনকার দিনে মূলত ব্যবহারকৃত হয়, সর্বাধিক পরিমাণে ব্যবহৃত হয় গুগল সার্চ ইঞ্জিন, তাছাড়াও আছে ইয়াহু, এসব সার্চ ইঞ্জিন, এগুলোকে বলা হয় সার্চ ইঞ্জিন। প্রথম যে ইন্টারনেটে সার্চ ইঞ্জিন ব্যবহার করেছিল সেটি কি? অপশন এ আছে গুগল, অপশন বি আছে আর্চি, অপশন সি আছে আলতাভিস্তা, অপশন ডি আছে WAIS। তাহলে বন্ধুরা এর সঠিক উত্তর কি হয়ে যাবে? একবার আমরা একটা জিনিস দেখে নিই, আর্চির একটু দেখে নিই আর্চিটা কি ছিল, কি রকম ধরনের দেখতে ছিল সেটা একবার দেখে নিই। আর্চি ছিল এরকম, আর্চি সার্চ ইঞ্জিন ছিল এরকম ধরনের। এখন যেমন আমরা গুগলের হোম পেজ খুললে যেটা দেখায় সেরকম ঠিক আর্চির হোম পেজ খুললে এরকমটি দেখাতো। এটি ছিল আর্চি সার্চ ইঞ্জিনের হোম পেজ। ছিল এটি। তাহলে ইন্টারনেটের প্রথম সার্চ ইঞ্জিন ছিল আর্চি। অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ইন্টারনেটের প্রথম সার্চ ইঞ্জিন ছিল আর্চি। না, আর্চি তৈরি করেছিলেন অ্যালান। তিনজন কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট ছিলেন। কম্পিউটার সায়েন্স স্টুডেন্ট মিলে আর্চি সার্চ ইঞ্জিনটি তৈরি করেছিলেন। এরা কে ছিলেন? এরা ছিলেন অ্যালান এমটাজ, আর কে ছিলেন? বিল হেলান,
বিল হেলান এবং জে পিটার ডোইস ইন্টারনেটের সার্চ ইঞ্জিন 1990 সালের 10 সেপ্টেম্বর 1990 সালের 10 সেপ্টেম্বর তিনজন কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট অ্যালান এম টাজ, বিল হিলান এবং জে পিটার ডোইস এই তিনজন মিলে 1990 সালের 10 সেপ্টেম্বর আর্চি সার্চ ইঞ্জিন প্রথম চালু করেন এবং যেখানে গুগল সার্চ ইঞ্জিন, গুগলের যে আমরা যে সার্চ ইঞ্জিন এখন সবচেয়ে বেশি ব্যবহার করি, সেই গুগল সার্চ ইঞ্জিন 1998 সালে তৈরি হয়েছিল। 1998 সালে প্রথম আত্মপ্রকাশ করেছিল গুগল সার্চ ইঞ্জিন 1998 সালে, তার অনেক পরে। তো বন্ধুরা আমরা দেখে নিলাম 20টি প্রশ্ন। এই 20টি প্রশ্ন খুবই 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 গুরুত্বপূর্ণ। আমরা এই 20টি প্রশ্ন দেখে নিলাম খুবই ভালোভাবে, যার অ্যানালিসিস সহ আমরা 20টি প্রশ্ন দেখে নিলাম। তো এরকম ধরনের প্রশ্ন তোমাদেরকে আমরা আবার দেবো, তোমরা শুধু আমাদের পাশে থেকো। এই প্রশ্নগুলি তোমরা এড়িয়ে যেও না, খুব 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 গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলি খুব গুরুত্বপূর্ণ। তোমাদের যে কোনো পরীক্ষায় এরকম ধরনের প্রশ্ন আসতে পারে। তো তাই তোমরা এড়িয়ে যেও না, প্রশ্নগুলি দেখতে থাকো। আর দেখতে থাকো আমাদের বিশ্বজয় একাডেমি ইউটিউব চ্যানেল। তোমরা যারা নতুন তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তোমরা আমাদের পাশে থেকো। বিশ্বজয় একাডেমি, লেটস সাকসিড টুগেদার।